ডক্টর ইউনূস সরকার তাকে ফেরত আনলো এয়ারপোর্টে, প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আনা হলো। তারপর তাকে বিচারের মুখোমুখি করা হলো এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, হত্যা মামলা থেকে অন্য যে কোনো জিনিসগুলো রয়েছে, এই বিচারগুলো হলো। এক, ২ নম্বরে তাকে বন্দি করে রাখা হলো সেই বেগম জিয়াকে যেভাবে বন্দি করে রাখা হয়েছিল সেভাবে। তারপর তার চিকিৎসা থেকে শুরু করে অন্য যে জিনিসগুলো বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলে করা হয়েছিল সেরকম ভাবে করা হলো। ২, অথবা দিল্লি কোনো কথাবার্তা না করে একেবারে তাকে সোজা ঢাকা এয়ারপোর্টে প্লেন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো এবং এয়ারপোর্ট থেকে ডক্টর ইউনূস সাহেবের সরকার তাকে গ্রহণ করতে বাধ্য হলেন। তো সেই পরিস্থিতিতে দেশের অবস্থা কেমন হতে পারে? আমাদের পুলিশ বাহিনী, আমাদের মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের জুডিশিয়ারি এই মুহূর্তে শেখ হাসিনাকে আদালতে আনা নেওয়া, তার বিচার কার্য নিষ্পন্ন করা, এটার যে সক্ষমতা এটি আছে কিনা? শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছেন। তার যে লাল পাসপোর্ট এটি বাতিল করা হয়েছে এবং এখন বলতে গেলে তিনি পরিচয়বিহীন। ভারত তাকে গ্রহণ করেছে কিনা, আশ্রয় দিয়েছে কিনা এবং কিভাবে দিয়েছে, কিভাবে গ্রহণ করেছে আমরা কিছুই জানি না। ফলে এই মুহূর্তে এখনো পর্যন্ত শেখ হাসিনা ভারতে আছেন বটে, তবে পরিচয়হীন অবস্থায়। তাকে নিয়ে আলোচনা হচ্ছে ভারতের ভিতরে, ভারতের বাইরে, বাংলাদেশে এবং আরো অনেক জায়গাতে। আমরা যারা বাংলাদেশে একসময় তার ভয়ে থরথর করে কাঁপতাম, তাকে নিয়ে কথা বলার আগে 100 বার চিন্তা করতাম। খুব মৃদু ভাষায় তার সমালোচনা আমরা করতাম বটে, কিন্তু যথেষ্ট সম্মান নিয়ে তাকে দেশরত্ন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ইত্যাদি বিভিন্ন যে উপাদান, বিভিন্ন বিশেষণ, এগুলো ব্যবহার করে আমরা তাকে খুব মৃদু ভাষায় এভাবে সমালোচনা করতাম যে সব দোষ সালমানের, সব দোষ অমুকের, সব দোষ তমুকের, কেবলমাত্র যাকে বলা হয় কেবলমাত্র শেখ হাসিনা নিরপরাধ এবং তাকে ব্যবহার করে এই কাজগুলো করা হচ্ছে। তো সেই আমরা এখন সরাসরি তাকে গালি দিচ্ছি, তার বাপ মা তুলে গালি দিচ্ছি, তার নানা কোথায়, দাদা কোথায়, তারপরে নানা বাড়ির কোথায়, নানার নাম কি, নানির নাম কি, এসব নিয়ে যা মুখে আসে তা বলার চেষ্টা করছি এবং তাকে নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, টিকটক বানাচ্ছি, কেউ তাকে নাচাচ্ছি, কেউ গান গাওয়াচ্ছি, কেউ কান্না করছি, কেউ কার্টুন আঁকছি, যাচ্ছে তাই অবস্থা। এবং এটাই দুনিয়ার নিয়ম, এই নিয়মের কোনো ব্যত্যয় নেই। আর সবচেয়ে বড় দুঃসংবাদ হলো যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী রয়েছে, লিডারশিপ কোয়ালিটি রয়েছে, তারা এই সকল পরিবেশ এবং পরিস্থিতিকে জয় করে তারা তাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে যায়। শেখ হাসিনা 1981 সনে যখন বাংলাদেশে এলেন, তো তখন তার বাংলাদেশে আসাটা, এখন যদি তিনি বাংলাদেশে আসেন, তার সাথে কোনো অংশে কঠিন, সহজ ছিল না, বরং কঠিন ছিল। এর কারণ হলো এখন বাংলাদেশে তার যে কর্মী বাহিনী রয়েছে, তার যে টাকা রয়েছে, পয়সা রয়েছে এবং তার যে একটা গ্লোবাল বিশ্ব পরিচিতি রয়েছে এবং তার সঙ্গে অনেকের অনেক যাকে বলা হয় গোপন সম্পর্ক রয়েছে। সেটা নরেন্দ্র মোদী বলেন, মিস্টার ভ্লাদিমির পুতিন বলেন। তো কাজেই তার বেঁচে থাকা, তার সুস্থ থাকা, তার কথা বলা সবকিছুর সঙ্গেই অনেকের মান সম্মান ইজ্জত রয়েছে, জড়িত রয়েছে। তো কাজেই তিনি একা নন। কিন্তু 1981 সনে তিনি তেমন ছিলেন না, কেবলমাত্র বঙ্গবন্ধুর কন্যা, এরকমই তার একটি অবস্থা ছিল। তো যা হোক, যেটি বলছিলাম সেটি হলো তিনি তখন এসেছিলেন এবং এই যে এসে তার উপর যে জুলুম অত্যাচার চলেছে
সেই জুলুম অত্যাচার অতিক্রম করেই তার রাজনৈতিক যে সম্ভাবনা তৈরি করে নিয়েছিলেন, আবার সে সকল সম্ভাবনা বাইরের কেউ নষ্ট করেনি, তিনি নিজ হাতে সেটি তিনি নষ্ট করেছেন। আবার তার যে বয়স, এখন হয়তো সেটি সম্ভব হবে না, সরি, তার যে বয়স, এখন হয়তো তিনি ঘুরে দাঁড়ানোর সেই সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না। মাহাথির মোহাম্মদ সাহেবও চেষ্টা করেছিলেন, কিন্তু বয়স একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু তিনি যদি এখন 50 বছর বয়সী হতেন এবং রাজনীতিবিদ হতেন, তাহলে এর চেয়ে বিরূপ অবস্থার মধ্যেও যে মানুষ ঘুরে দাঁড়াতে পারে, তার প্রমাণ তারেক রহমান সাহেব, তার প্রমাণ বেগম খালেদা জিয়ার এই কারামুক্তি। এটা একেবারে রাজনীতিবিদদের পক্ষে সম্ভব, তারা ঘুরে দাঁড়াতে জানে। এবং রাজনীতির ময়দান এমন একটা জিনিস, এখানে সব কিছু সম্ভব, এখানে অসম্ভব বলে কোনো জিনিস নয়। এই জাস্ট 1 মাস আগে আমরা কোর্টের বারান্দায় অসহায় অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘুরতে দেখেছি। তিনি সেখানে যখন কথা বলছিলেন, তখন জীবনের প্রতি তার মায়া দেওয়া চলে গিয়েছিল। তো তিনি যাকে বলা হয় ঘুরে দাঁড়িয়েছেন, তিনি এখন রাজপ্রাসাদে, আর তারা মানে যারা তাকে কোর্টের বারান্দায় ঘুরিয়েছিল তারা এখন পলাতক। এই হলো রাজনীতির উত্থান এবং পতন। তো সেই দিক থেকে শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ কি, তার পরিবারের রাজনীতির ভবিষ্যৎ কি, এটি এখনই হুট করে বলা সম্ভব নয়। তাকে নিয়ে আলোচনা হচ্ছে, কেউ বলছেন যে তাকে ভারত রাখবে না, ভারতের গলার কাঠা, আমিও বলেছি, এবং এটাই স্বাভাবিক। কেউ বলছেন তাকে ইংল্যান্ড নিচ্ছে না, দুনিয়ার কোনো দেশ আশ্রয় দিচ্ছে না। অনেকে বলছেন তাকে বেলারুশ পাঠিয়ে দেওয়া হবে। তো বেলারুশ পাঠিয়ে দেওয়া হবে এবং তিনি বেলারুশ যাবেন। তো যা হোক, তো এখন যেটি হচ্ছে সেটি হলো, কেউ কেউ বলার চেষ্টা করছে যে তাকে ফেরত আনা হবে বা ফেরত আনা হোক, বা ভারত তাকে ফেরত পাঠিয়ে দেবে। আমরা এই বিষয়টি নিয়ে কল্পনা করি, ধরুন ডক্টর ইউনূস সরকার তাকে ফেরত আনলো, এয়ারপোর্টে প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আনা হলো, তারপর তাকে বিচারের মুখোমুখি করা হলো এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, হত্যা মামলা থেকে অন্য যে কোনো জিনিসগুলো রয়েছে, এই বিচারগুলো হলো। 1 2 নম্বরে তাকে বন্দি করে রাখা হলো, সেই বেগম জিয়াকে যেভাবে বন্দি করে রাখা হয়েছিল সেভাবে। তারপর তার চিকিৎসা থেকে শুরু করে অন্য যে জিনিসগুলো বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলে করা হয়েছিল, সেরকম ভাবে করা হলো। 2 অথবা দিল্লি কোনো কথাবার্তা না করে একেবারে তাকে সোজা ঢাকা এয়ারপোর্টে প্লেন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো এবং এয়ারপোর্ট থেকে ডক্টর ইউনূস সাহেবের সরকার তাকে গ্রহণ করতে বাধ্য হলেন। তো সেই পরিস্থিতিতে দেশের অবস্থা কেমন হতে পারে? আমাদের পুলিশ বাহিনী, আমাদের মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের জুডিশিয়ারি এই মুহূর্তে শেখ হাসিনাকে আদালতে আনা নেওয়া, তার বিচার কার্য নিষ্পন্ন করা, এটার যে সক্ষমতা এটি আছে কিনা? যেখানে আদালতে নেয়ার পথে হাসানুল হক ইনুকে রক্ষা করা যাচ্ছে না, বিচারপতি মানিককে রক্ষা করা যাচ্ছে না, যেখানে দীপুমণিকে রক্ষা করা যাচ্ছে না, কিল ঘুষি চর থাপ্পড় মেরে তাকে মানে যাকে বলা হয় মৃত্যু মুখে পাঠানোর সমস্ত আয়োজন যেখানে হচ্ছে, তো সেখানে ধরুন শেখ হাসিনা যদি এই মুহূর্তে বাংলাদেশের যে অ্যাঙ্গার আছে, সেই অ্যাঙ্গারের শেখ হাসিনার পক্ষের লোকের কথা আমার বলার দরকার নেই, শুধু অ্যাঙ্গারটাই আমি বলি, যে অ্যাঙ্গার আছে তাকে ঢাকা এয়ারপোর্টে ভারত নামিয়ে দিয়েছে, অথবা বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে ঢাকা এয়ারপোর্টে এনেছে। এখন এয়ারপোর্ট থেকে তাকে কোর্টে হাজির করা হবে বা জেলখানাতে হাজির করা হবে। তাহলে বিক্ষুব্ধ ছাত্র এবং জনতা কি করবে বলেন তো? কি পরিস্থিতির সৃষ্টি হবে? এটা সামাল দেওয়ার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার, সেটি এই মুহূর্তে আছে। ফলে এই যে জনপ্রিয় কতগুলো কথা আমরা বলছি, সেই কথাগুলো আমরা বলছি ঠিকই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে শুরু করে এই সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের জন্য কিন্তু এটি খুবই অস্বস্তিকর এবং তাদের পালপিটেশন, আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি, তাদের পালপিটেশন গরম হয়ে যাচ্ছে, পালপিটেশন গরম হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে যেটা হচ্ছে,
সেটা হলো যে আমাদের এই মুহূর্তে এমন কিছু বলা উচিত না, এমন কিছু চাওয়া উচিত না, এমন কিছু করা উচিত না যেটি বর্তমান যে পুলিশ প্রশাসন, বর্তমান যে জুডিশিয়ারি এবং ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারকে যে দায় বহন করার জন্য বা সে দায় পরিচালনার জন্য কষ্ট করতে হবে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদেরকে হিমশিম খেতে হবে, এরকম যেন কোনো বিষয় আমরা না বলি। আর যদি ডক্টর ইউনূস সাহেব মনে করেন যে তার সেই ক্ষমতা আছে এবং তিনি সেটি পারবেন এবং সেনাবাহিনী থেকে শুরু করে সবাই, আমাদের প্রধান বিচারপতি মহোদয় থেকে শুরু করে সবাই সাহায্য করবেন, সেক্ষেত্রে শেখ হাসিনাকে যদি আনা যায় বিচারের আওতায়, ইমিডিয়েটলি তাকে এনে বিচার করা যায়, তাহলে আমি শুধু বলবো যে এটি শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে একটা অনন্য নজির এবং ইতিহাস তৈরি হয়ে যাবে এবং আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার বা স্বৈরাচারী হওয়ার ন্যূনতম চেষ্টা কেউ কিন্তু করবে না। তো কাজেই যারা এই মুহূর্তে আছেন, ক্ষমতায় আছেন, আমি তাদের সবাইকে অনুরোধ করব পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেন এবং আমরা যারা আছি সাধারণ, আমাদের সবারই উচিত যে বর্তমান সরকার আছে সেই সরকারের স্বাদ এবং সাধ্যর সঙ্গে সমন্বয় রেখে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে ম্যাটেরিয়ালাইজ করা বা উপস্থাপন করা বা বাস্তবায়ন করা। এবং আজকে ডক্টর ইউনূস বলেছেন মানবাধিকার লঙ্ঘন, একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য অলরেডি তারা ইন বাংলাদেশ, রাইট, এবং হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের জন্য ডক্টর ইউনূস বলছেন, ইউনিসেফ বলছে আমাদের শিশু হত্যা করা আছে, অর্থাৎ জাতিসংঘ সরাসরি তার ভূমিকা নিচ্ছে সরকারের বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে। এর মধ্যে জাতিসংঘের মুখপাত্রের মানে ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেলের স্পোকস পার্সন বা মুখপাত্র যিনি রোজারিক, উনি কি বলেছেন? উনি গতকালকে বলেছেন এই সরকার যা যা করা দরকার তাই করবে, আমাদের সমর্থন আছে। গতকালকে আপনি দেখেন এই কথাগুলো কি, এই কথাগুলো হচ্ছে সরকারকে তারা ওন করেন, বর্তমান বাংলাদেশ সরকারকে, মানে এতটা আন্তরিকভাবে তারা বলছেন, দেশটাকে তারা নিজের মতো করে নিয়েছেন এবং বাংলাদেশকে নিয়ে তারা এই কথাগুলো বলছেন। দিস ইজ নট এ গুড সাইন ফর আওয়ামী লীগ, মনে রাখবেন এই কথাগুলা। ইয়েস ড্যাডি, no, go, Fatin, go. Shut the door and go. Good boy. আচ্ছা, তো মানে উনি নিজের দায়িত্ব নিয়ে এখানে বলছেন, দিস ইজ নট এ গুড সাইন। এবং আমেরিকা এখানে আছে, সারা বিশ্ব। মনে রাখবেন, আমি আপনাদেরকে যারা আপনারা অতি হতাশ হয়ে গেছেন কেউ কেউ, আমি আপনাদেরকে বলি, পলিটিক্স খুব ধীরস্থির কাজ। এখানে অস্থির উচ্ছৃঙ্খলতা করে কোনো দিন, আচ্ছা লাভ ইউ ফারদিন, বলি একটু আগে ফারদিন এসে লাইভের মধ্যে এসে বলতেছে আমি নাকি টয়লেটে ফ্লাশ করি নাই, আমি নাকি করে আসছি, আমি নাকি টয়লেটে ফ্লাশ করি নাই। আসলে সে এক করে আসছে, এসে আমার লাইভের ভিতরে 1700 মানুষ ছিল এখানে, এসে সামনে সেই কথাগুলো বলছে, মানুষের সামনে আমরা বিচ্যুতি করতেছে ফারদিন, এটা আমি আপনাকে বলে রাখলাম। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে আপনার এই যে জাতিসংঘের এই মানে আপনার যে তাদের যে পদক্ষেপ প্লাস অন্যান্য বিষয় আসে, ইটস নট এ গুড সাইন ফর আওয়ামী লীগ। ভারত কোনোভাবেই, আমরা সতর্ক থাকতে হবে, শেখ হাসিনাকে বসাইতে পারবে না। কারণ মনে রাখবেন, নেক্সট যে 3টা গভর্নমেন্ট আসবে সব হচ্ছে ভারত তাদের সাথে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার মতো যে কাজ ওইটা করতে পারবে না ভারত। দ্যাটস এ গুড সাইন, ব্যাড সাইন ফর দেম। এবং এই জন্য ভারত খুবই পাগলের মতো হয়ে গেছে। তারা কি লস্ট করেছে কল্পনার বাহিরে। আপনি দেখেন আজকে 3টা দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে, অথচ একটা দেশে পেঁয়াজ আমদানি একদম সিন্ডিকেট করে তারা কন্ট্রোল করতো। তারা সেটা কি? পাকিস্তান, থাইল্যান্ড এবং আরেকটা কোনটা বলে গেলাম, পাকিস্তান, থাইল্যান্ড আর হচ্ছে আপনার সম্ভবত চায়না। 3টা দেশ থেকে পেঁয়াজ। এটাই আমি বলছি। ধরেন উদাহরণ দেই, আমি যুক্তরাজ্যে পড়ালেখা করেছি এবং আমি বলতে গেলে আমি বড় হয়েছি এক ধরনের। যুক্তরাজ্য কোনো কিছু ফলায় না, কোনো জিনিসের অভাব নাই তাদের। কেন জানেন? এমন ভাবে কানেকশন করে রাখছে, প্রত্যেকটা জিনিস প্রতি সিজনের জিনিস, প্রত্যেকটা সিজনাল দেশ থেকে তাদের দেশে এসে আপনার চলে আসে এখানে। আমরা পারবো না কেন? আমরা কৃষি প্রধান দেশ, ইজিপ্ট সম্ভবত। থ্যাংক ইউ সো মাচ। সুতরাং মনে রাখবেন যে বাংলাদেশের অর্থাৎ ভারত থেকে আমি, এবং দেখেন আমার একটা লাইভ ভাইরাল হয়েছিল 2 বছর আগে, সেটা বলছিলাম যে 24 ঘন্টার ভিতরে এয়ারপোর্ট আমি ফিক্স করে দেবো। আমি জানি না কেউ দেখাচ্ছেন কিনা, টিকটক, ইউটিউব, ফেসবুকে ওয়াজ সিরিয়াস ভাইরাল। এই লাইভটা যে কতটা সত্য ছিল সেটা প্রমাণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে? আজকে এয়ারপোর্টের দেখেন চেহারা পাল্টে গেছে। এয়ারপোর্টের মানুষ, প্যাসেঞ্জার্স, তারা প্লেন থেকে নেমে ইমিগ্রেশনে আসার আগে তাদের লাগেজ চলে আসে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পেরেছেন মানে কি? আমার মতো মানুষ দিয়েই তো করিয়েছেন না, আমাদের চেয়ে উন্নত মানুষ দিয়ে করেছেন। লেখাপড়ার দিক দিয়ে যারা করেছেন তো আমাদের চেয়ে বেশি হওয়ার কথা না, যদি মাস্টার্স থাকুক না, ইউনিক কোয়ালিফিকেশনের অধিকারী আমরা। তাহলে এর মানে কি? ইট ইস পসিবল এন্ড দে ডিড ইট।
মানে আমার কথাটা সত্য ছিল, পসিবল ভালো মানুষ দিলে সেখানে, এবং তারা করেছে। এয়ারপোর্টের চেহারা নাকি পাল্টে গেছে, মহিলারা বাচ্চারা ইংল্যান্ড আমেরিকাতে গিয়ে সাক্ষাৎকার দিচ্ছে, তারা দেন হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। পার্টিকুলারলি ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্ট। সো এভরিথিং ইজ পসিবল। পাসপোর্ট অফিসে কোনো দালাল নেই, কোথাও কোনো দালাল নেই। ওষুধ কোম্পানির মানে রিপ্রেজেন্টেটিভ যারা ডক্টরস অফিসে এবং হসপিটালে ভিড় করতেন, কেউ নাই কোথাও। পসিবল। এবং মাত্র 2 সপ্তাহ হয়েছে। এতটা এই 17 বছরের দুর্বৃত্তায়নের দেওয়াল ভেঙ্গে সরকার এখনো চেয়ারে বসতে পারলো না সঠিকভাবে। তারপরেও আপনার কাজ হচ্ছে। হতাশ হবেন না, ইজ ব্লেসিং। হতাশ হবেন না। একটা মনে রাখবেন, ডক্টর ইউনূস যদি এখন না থাকতেন, ভারত বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র তালেবান বানিয়ে থাকতো, বিশ্বাস করেন। কিন্তু কেন পারতেছে না? দেখেন, তাদের হিন্দু নিয়ে সাম্প্রদায়িক ট্র্যাম্পটা ফেল করেছে, পানি নিয়ে সেটা ফেল করেছে, আমাদের বন্যায় ডুবাইছে। কিন্তু যেভাবে আমরা সবাই বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তারা বাংলাদেশকে ইউনাইটেড বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে আমরা বাংলাদেশের মানুষ তার প্রতিষ্ঠা করেছি আমরা। এবং এটা কিন্তু ডক্টর শারমিন মুর্শেদ, ভারতীয় চ্যানেল, বিজেপিরই আরেকটা চ্যানেল, সেই চ্যানেলে বিশেষ করে এই যে এই কোথায় আমি ভুলে গেলাম, আমি যে লাইভ করেছিলাম, উনি বলেছেন যে মানুষের ইউনিটি এবং বন্যার পানি, এবং এটা প্রমাণ জাতিসংঘ বলেছে, বন্যার পানি, অনেকগুলা ঘটনা ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখন না থাকতেন, আমরা কি বিপদে পড়তাম আপনারা কল্পনা করতে পারতেন না। সুতরাং প্রত্যেকটা ট্রাম্প কার্ড এবং গেম ভারতের ফেল হচ্ছে বিকজ অফ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রেডিবিলিটি উনার, এবং অ্যাকসেপ্টেবিলিটি ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, পার্টিকুলারলি আমেরিকা এন্ড ইউরোপিয়ান কান্ট্রিজ। সো লেটস